নমস্কার, সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হলো দর্শকদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া, যাহা রোগ নিরাময়ের ক্ষেত্রে বর্তমান সময়ে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। প্রথমেই আমি দর্শকদেরকে জানাতে চাইছি যে হোমিওপ্যাথি কোনো রোগের চিকিৎসা করে না, বরং একটি রোগীর চিকিৎসা করে। একটি সুনির্বাচিত পটেন্টাইজড হোমিও ঔষধ যা একজন রোগীর ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে এবং সেই রোগীকে সুস্থ করে তুলতে পারে। সেই নির্দিষ্ট হোমিও ঔষধটি আবার একই রোগে আক্রান্ত অন্য রোগীর ক্ষেত্রে প্রয়োগ নাও হতে পারে। এখন কোন হোমিও ঔষধটি কোন রোগীর জন্য সর্বোত্তম হবে, তাহা একটি নির্দিষ্ট হোমিও ঔষধের পরিপ্রেক্ষিতে একটি রোগীর বিভিন্ন লক্ষণসমূহ এবং রোগের বিভিন্ন দিক যাচাই করে পাওয়া সামগ্রিক লক্ষণ অর্থাৎ টোটালিটি অফ সিমটমসের উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট হোমিও ঔষধটিকে নির্বাচন করতে হবে। ভিডিওটির মাধ্যমে আমি দর্শকদেরকে অনুরোধ করছি যে আপনারা যেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, কারণ এই অল্প সময়ের ভিডিওটিতে একটি রোগ এবং রোগীর বিশেষ কিছু লক্ষণের উপর ভিত্তি করে সেই নির্দিষ্ট রোগের ক্ষেত্রে ব্যবহৃত হওয়া প্রসিদ্ধ কিছু ঔষধসমূহের বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করা হবে। এই চ্যানেলে দেওয়া পাচনতন্ত্রের বিভিন্ন রোগ নিরাময় হোমিওপ্যাথি নামে প্লেলিস্টে আমি পাচনতন্ত্র সম্বন্ধীয় বিভিন্ন রোগ যেমন অজীর্ণতা, অম্লরোগ বা অ্যাসিডিটি, আমাশয়, কোষ্ঠকাঠিন্যতা অর্থাৎ কনস্টিপেশন, আইবিএস, কলাইটিস ইত্যাদি রোগ নিরাময়ের জন্য কিভাবে নির্দিষ্ট একটি হোমিও ঔষধটিকে প্রয়োগ করা যেতে পারে তা নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটিতে আমি রোগ ও রোগের বিভিন্ন লক্ষণ অনুযায়ী পেট ফাঁপা এবং উদরে বায়ু সঞ্চয়ে ব্যবহৃত হতে পারে এমন কিছু প্রসিদ্ধ হোমিও ঔষধসমূহ এবং বায়োকেমিক ঔষধসমূহ নিয়ে আলোচনা করব এবং তাহার সাথে এই সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজনীয় কিছু নিয়মসমূহের বিষয়ে আলোচনা করব। আমি প্রথম যে হোমিও ঔষধটি নিয়ে আলোচনা করব সেটি হলো র্যাফেনাস স্যাটিভাস। চলুন জানা যাক কিরূপ প্রকৃতির বা স্বভাবের রোগীর ক্ষেত্রে র্যাফেনাস ঔষধটিকে প্রয়োগ করা যেতে পারে। র্যাফেনাস রোগীর প্রধান মানসিক লক্ষণসমূহ হলো দুঃখ, শিশুদের প্রতি ঘৃণা, বিশেষ করে মেয়েদের প্রতি, মাথা ব্যথা, মস্তিষ্ক কোমল এবং রোগীর কালশিটে অনুভূত হয়, মাথা ব্যথা হতে থাকে। অন্যান্য লক্ষণসমূহ যেমন যকৃৎ এবং প্লীহাতে ব্যথা, পিত্তরস এবং লালা নিঃসরণে বৃদ্ধি, পেট ফাঁপা, পেটে অতিরিক্ত বায়ু সঞ্চয়, অস্ত্রোপচারের পরে গ্যাসের ব্যথা, গলায় তাপ ও জ্বালা পোড়া, তলপেটে ব্যথা ও বমি, ক্ষুধা কমে যাওয়া, মল প্রচুর তরল ও ফেনাযুক্ত। এবং এগুলোর সাথে যদি পূর্বে আলোচনা করা মানসিক এবং অন্যান্য শারীরিক লক্ষণসমূহ যদি দেখতে পাওয়া যায়, তাহলে রোগে র্যাফেনাস ঔষধকে প্রয়োগ করে রোগীকে সুস্থ করা যেতে পারে। গ্যাসের সমস্যার জন্য উপযোগী আরেকটি হোমিও ঔষধ হলো নাক্স ভোমিকা। আমাদের মনে রাখা উচিত হোমিও ঔষধ নির্বাচনে রোগীর মানসিক লক্ষণসমূহ খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন নাক্স ভোমিকা রোগীর প্রধান লক্ষণসমূহ থেকে প্রথমে মানসিক লক্ষণসমূহ নিয়ে আলোচনা করা যায়। নাক্স ভোমিকায়ের রোগী হবে খুব খিটখিটে স্বভাবের, শব্দ, গন্ধ, আলো ইত্যাদি সহ্য করতে পারে না, স্পর্শকাতর অর্থাৎ কে স্পর্শ করুক তা চায় না, সময় খুব ধীরে ধীরে বয়ে যাচ্ছে এমন মনে করে, সামান্য অসুস্থতা তাকে ব্যাপকভাবে প্রভাবিত করে, অন্যদেরকে তিরস্কার করার প্রবণতা, অন্যের দোষ অনুসন্ধানের প্রবণতা, জিদ, ঈর্ষা নাক্স ভোমিকা রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়। নাক্স ভোমিকায়ের রোগী কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে ইত্যাদি। অন্যান্য শারীরিক ও রোগের লক্ষণসমূহ যা নাক্স ভোমিকা রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়, যেমন পেটের যন্ত্রণায় রোগী মনে করে একটু নিদ্রা হলে, একটু বমি করলে বা একটু মলত্যাগ করলে সে উপশম বোধ করবে, মাদকদ্রব্য সেবন বা গুরুপাক দ্রব্যভোজনের জন্য অসুস্থ হয়ে পড়লে, বুকের মধ্যে বা গলার মধ্যে অত্যন্ত জ্বালা, পেটের মধ্যে চাপবোধ বা ব্যথাবোধ, মলত্যাগের ব্যর্থ প্রয়াস এবং মলত্যাগের পর উপশম বোধ, সকল যন্ত্রণার সহিত কোষ্ঠবদ্ধতা দেখা যায়, শীতকাতরতা এবং কটি ব্যথা রোগীর নিত্য সহচর। নাক্স ভোমিকা রোগীর স্নায়বিক দুর্বলতাও থাকে, অসুস্থ হয়ে পড়লে অনিদ্রায় কষ্ট পায় ইত্যাদি। এবং এগুলোর সাথে যদি পূর্বে আলোচনা করা মানসিক এবং অন্যান্য শারীরিক লক্ষণ যদি দেখতে পাওয়া যায়, তাহলে রোগে নাক্স ভোমিকা প্রয়োগ করে ভালো ফল পাওয়া যেতে পারে। উদরে বায়ু সঞ্চয়ের জন্য অর্থাৎ গ্যাসের সমস্যার জন্য উপযোগী আরেকটি হোমিও ঔষধ হলো কার্বোভেজ। কার্বোভেজ রোগীর মানসিক লক্ষণসমূহ হলো রোগীর অন্ধকারের প্রতি ঘৃণা, ভূতের ভয়, সর্বদাই উদাসীন, ভালো মন্দের বিচার করতে ভালো লাগে না, কাজকর্মে আলস্য,
দেহ মন যেন অলস, অবশ, অসমর্থ। অন্যান্য শারীরিক ও রোগের লক্ষণসমূহ যা কার্বোভেজ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়, যেমন যখন শোনা যায় যে রোগী একসময় একটি রোগে ভুগেছিল এবং তারপর হতেই সে আর ভালো হয়ে উঠতে পারেনি, যেমন রোগীর একসময় ডায়রিয়া হয়েছিল, তারপর থেকেই কিছু খেলেই পেট খারাপ হয়ে যায়, বা নিউমোনিয়ার পর হতেই একটু ঠান্ডা লাগলে সর্দি কাশি হয়ে যায় ইত্যাদি এরূপ অবস্থায়। দিনের পর দিন গুরুপাক দ্রব্যভোজনের ফলে যখন পরিপাক শক্তি বিপন্ন এবং বর্তমানে সামান্য কিছু খেলেই পেট বায়ুতে পূর্ণ হয়ে ওঠে, জ্বালা করতে থাকে, এরূপ অবস্থায় যাহা খেলে সহ্য হয় না রোগী তাহাই খেতে চায়। পচা মাছ, মাংস, ডিম ইত্যাদি খেয়ে উদরাময় অবস্থায় পেটের মধ্যে অতিরিক্ত বায়ু সঞ্চার এবং উদ্গারে উপশম। কিন্তু হোমিও ঔষধ চায়না ও লাইকোপোডিয়ামে উদ্গারে উপশম হয় না। কার্বোভেজে মলদ্বার দিয়ে বায়ু নিঃসরণ হলে রোগী সাময়িক উপশম বোধ করে। রোগী অতিরিক্ত ঠান্ডা বা গরম কোনোটাই সহ্য করতে পারে না। স্নানে অনিচ্ছা, হিমাঙ্গ অবস্থায় ঘাম, বাতাসের জন্য ব্যাকুলতা। রোগী যে কোনো রোগে বলবে যে বাতাস কর, বাতাস কর। ব্রহ্মতালু অত্যন্ত গরম, হাত পা ঠান্ডা। জ্বালা ও স্রাব, স্রাব অত্যন্ত দুর্গন্ধযুক্ত ও ক্ষতকর কিন্তু উজ্জ্বল লাল নহে। সন্ধ্যাকালে সর্বঙ্গ, অতিরিক্ত রৌদ্রে বা অগ্নিতাপবশত অসুস্থতায় যদি কষ্ট পায়, রোগীর হঠাৎ স্মৃতিশক্তি কমে যায় ইত্যাদি। এবং এগুলোর সাথে যদি পূর্বে আলোচনা করা মানসিক এবং অন্যান্য শারীরিক লক্ষণসমূহ যদি দেখতে পাওয়া যায়, তাহলে রোগে কার্বোভেজের প্রয়োগ করে ভালো ফল অবশ্যই পাওয়া যেতে পারে। গ্যাসের সমস্যার জন্য উপযোগী আরেকটি হোমিও ঔষধ হলো লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম রোগীর মানসিক লক্ষণসমূহ হলো রোগী একা থাকতে ভয় পায়, অত্যন্ত সংবেদনশীল, সহজেই বিরক্ত হয়ে পড়ে, রোগী নতুন জিনিস গ্রহণে বিরুদ্ধ বা অসন্তুষ্ট, অর্থাৎ রোগী নতুন কোনো পরিস্থিতিতে অসন্তুষ্ট বোধ করে বা মানিয়ে নিতে অক্ষম, আত্মবিশ্বাস হারানো, খাওয়ার সময় তাড়াহুড়া করা, ক্রমাগত চাপের মধ্যে ভেঙে পড়ার ভয়, রোগী শঙ্কিত স্বভাবের, দুর্বল স্মৃতিশক্তি, বিভ্রান্ত চিন্তা, ভুল শব্দের ব্যবহার, সকালে ঘুম থেকে ওঠার পর বিষণ্ণতা, ভীরুতা, কৃপণতা, অনিশ্চয়তা, নিঃসঙ্গপ্রিয়তা। লাইকোপোডিয়াম রোগীর বৈশিষ্ট্য: লাইকোপোডিয়াম রোগী অতিথি সমাগম পছন্দ করে না। লাইকোপোডিয়াম রোগীর অন্যান্য শারীরিক ও রোগের লক্ষণসমূহ যেমন বিকাল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত রোগের বৃদ্ধি, দক্ষিণ অঙ্গে রোগ আক্রমণ বা প্রথমে শরীরের ডান দিক এবং পরে শরীরের বাম দিক বা বাম দিকের অঙ্গ রোগে আক্রান্ত হয়, রাত্রে নাক বন্ধ হয়ে যাওয়া, রোগী হাঁ করে ঘুমায়, গরম খাওয়ার স্পৃহা, গরম খাদ্যে উপশম বোধ করে। লাইকোপোডিয়াম রোগী মিষ্টি খাবার খুব পছন্দ করে। বাঁধাকপি, পেঁয়াজ, দুধ রোগীর সহ্য হয় না। ক্ষুধা পেলে মাথা ব্যথা, কিন্তু কিছু খেলেই মাথা ব্যথা কমে যায়। অত্যন্ত পেটুক, খেতেও পারে বেশ, কিন্তু পাউরুটি ভালো লাগে না। শিশুদের ক্ষেত্রে শিশুরা দিনে কাঁদে, রাত্রে ঘুমায় এবং নিদ্রা ভঙ্গে ক্রুদ্ধ ভাব। পা দুটি ফোলা ফোলা, পায়ের পাতা গরম বা একটি গরম অপরটি ঠান্ডা। লাইকোপোডিয়াম রোগীর প্রস্রাবের সহিত লাল শর্করা বা ইটের গুঁড়ার মতো কিছু দ্রব্য দেখতে পাওয়া যায়। অম্ল উদ্গার, খাদ্যদ্রব্যের স্বাদও অম্ল। লাইকোপোডিয়াম রোগী কোষ্ঠকাঠিন্যতায় ভোগে। মলের ব্যাগ নেই বা মলের প্রথম ভাগ শক্ত, শেষ ভাগ নরম। রোগী পেটুক, কিন্তু অম্লদোষ দেখা দিলে খাদ্য দেখলেই বমনেচ্ছা হয়। লাইকোপোডিয়াম রোগী অনেক সময় উড়ে যাওয়ার স্বপ্ন দেখে। ঘুমাবার সময় চক্ষু অর্ধ মুদ্রিত। রোগী শয্যাগ্রহণ করে পা দুটি নাড়ায়। শীতকাতর বটে, কিন্তু মাথা আবৃত রাখতে চায় না। মলদ্বারে ঠান্ডা ঠান্ডা অনুভূতি বা মলত্যাগের পূর্বে মলদ্বারে শীতবোধ, অর্শের ব্যথা বসলে বৃদ্ধি পায় ইত্যাদি। এইসব লক্ষণসমূহের সাথে সাথে যদি পূর্বে আলোচ্য লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়, তাহলে রোগে লাইকোপোডিয়াম ঔষধকে ব্যবহার করে রোগীকে সুস্থ করা যেতে পারে। পেটে বায়ু সঞ্চয় বা গ্যাসের জন্য উপযোগী আরেকটি হোমিও ঔষধ হলো চায়না। চায়নায়ের মানসিক লক্ষণসমূহ হলো রোগী সর্বদা উদাসীন, অবাধ্য, নির্বিকার, হতাশ। রোগী অপরিষ্কার, অপরিচ্ছন্ন স্বভাবের, মনে ভাবনার ভিড়, অন্য মানুষের অনুভূতিতে আঘাত করার স্বভাব, হঠাৎ কান্নাকাটি বা ছটফট করা, জীবনে বিতৃষ্ণা। চায়না রোগীর অন্যান্য শারীরিক এবং রোগের লক্ষণসমূহ যেমন শোথ ও পেট ফাঁপা। মলের সহিত যখন অজীর্ণ ভোক্ত দ্রব্য নির্গত হচ্ছে, তখন ইহা ফলদায়ক। মল অত্যন্ত দুর্গন্ধযুক্ত,
প্রায় সর্বদাই ঢেকুর তুলতে থাকে, কিন্তু কোনো উপশম হয় না। মুখের স্বাদ খুব তিক্ত, নির্দিষ্ট সময়ে বা নিয়মিতভাবে রোগাক্রমণ, উদরাময় রাত্রে বৃদ্ধি পায়, আহারের পরও বৃদ্ধি পায়, ক্ষুধা সত্ত্বেও সকল খাদ্যে অরুচি, কিন্তু হজম হয় না, আহারে অরুচি, নিদ্রা হয় না, নিদ্রাকালে ঘাম বের হয়, স্নায়ুশূল দেখা দেয়, রোগী খুব বেশি শীর্ণকায় নহে, মাথা ঘুরতে থাকা, কানে ভো ভো করতে থাকা, চোখে অন্ধকার দেখা, চলতে গেলে পা কাঁপতে থাকা, বুক ধরফর করতে থাকা, হাতে পায়ে খিল ধরতে থাকা, রক্তস্রাব প্রবণতা ও রক্তস্রাবের সহিত আক্ষেপ, রোগী নড়াচড়ায় আরাম বোধ করে, অত্যধিক স্তন্যদান, অত্যধিক ভেদ, অত্যধিক বীর্যক্ষয় বা রক্তক্ষয়জনিত এবং রক্তহীনতাজনিত অসুস্থতায় যদি কষ্ট পায়, এবং এগুলোর সাথে যদি পূর্বে আলোচনা করা মানসিক এবং অন্যান্য শারীরিক লক্ষণ সমূহ যদি দেখতে পাওয়া যায়, তাহলে রোগে চায়না ঔষধকে প্রয়োগ করে রোগীকে সুস্থ করা যেতে পারে। পেটে বায়ু সঞ্চয় বা গ্যাসের জন্য হোমিও ঔষধ নাক্স ভূমিকা, কার্বোভেজ, লাইকোপোডিয়াম এবং চায়না, এই 4টি ঔষধের ব্যবহারের ক্ষেত্রে মনে রাখতে হবে যে অন্যান্য লক্ষণসমূহের সাথে সাথে উপর পেটে যদি বায়ু সঞ্চয় হয়ে থাকে, অর্থাৎ গ্যাস জমে থাকে, তাহলে নাক্স ভূমিকা অথবা কার্বোভেজ হোমিও ঔষধকে প্রয়োগ করা যেতে পারে। আবার তলপেটে বায়ু সঞ্চয়ের জন্য লাইকোপোডিয়াম হোমিও ঔষধকে ব্যবহার করতে হবে, এবং সম্পূর্ণ পেটে যদি বায়ু সঞ্চয় হয়ে থাকে বা গ্যাস জমে থাকে, সেই সময় চায়না হোমিও ঔষধকে প্রয়োগ করা যেতে পারে। যদি আমরা উদরে বায়ু সঞ্চয়ের জন্য বা গ্যাসের জন্য বায়োকেমিক এবং বায়োকম্বিনেশন ঔষধের কথা চিন্তা করি, তাহলে বায়োকেমিক ঔষধ হিসেবে নেট্রাম ফস বা ক্যালকেরিয়া ফসকে ব্যবহার করা যেতে পারে, এবং বায়োকম্বিনেশন ঔষধ হিসেবে নেট্রাম ফস 3x, নেট্রাম সালফ 3x, সাইলিশিয়া 3x-কে বায়োকম্বিনেশন ঔষধ হিসেবে পেটের গ্যাসের জন্য ব্যবহার করা যেতে পারে। পেট ফাঁপা, অত্যধিক গ্যাস অর্থাৎ উদরে অতিরিক্ত বায়ু সঞ্চয়ের সমস্যা থেকে স্থায়ীভাবে রেহাই পেতে হলে শুধু শুধু ঔষধ সেবনে ফল হবে না। ঔষধ সেবনের সাথে সাথে কিছু নিয়ম পালন করা অতি আবশ্যক, যেমন প্রতিদিন নির্দিষ্ট সময়ে স্নান ও আহার করা উচিত, ভোজ্য দ্রব্য ধীরে ধীরে ভালো করে চিবিয়ে খাওয়া উচিত, শারীরিক বা মানসিক পরিশ্রমের ঠিক পূর্বে বা পরে আহার হানিকর, রোগীকে গুরুপাক দ্রব্য অর্থাৎ ভাজা ও মশলাযুক্ত ভোজন থেকে বিরত থাকতে হবে, কফি, আইসক্রিম, ঠান্ডা পানীয় জল বিশেষ করে খাওয়ার পরই বর্জনীয়, আহারের 3-4 ঘন্টা পর লেবুর রস জলসহ খাওয়া বিশেষ হিতকর, আহারের 20-25 মিনিট পূর্বে 1 গ্লাস গরম জল প্রত্যেক দিন পান করলে কখনো কখনো অজীর্ণতা রোগ সেরে যায় এবং গ্যাসের সমস্যা থেকেও রেহাই পাওয়া যেতে পারে। খাওয়ার সময় অধিক পরিমাণে জল পান করা হানিকর, আবার ভোজনের 2-3 ঘন্টা পরে জল পান করা হিতকর। প্রত্যেক দিন অন্তত 3-4 কিলোমিটার করে সকাল বা বিকালে রোগীকে হাঁটতে হবে, এবং এক্ষেত্রে লঘু ব্যায়াম হিতকর। একথাও সাথে বলে রাখছি যে ভিডিওতে আলোচ্য ঔষধসমূহ ছাড়াও লক্ষণ বিশেষে হোমিও অন্য কোনো ঔষধ এই রোগের জন্য প্রয়োগ হতে পারে। ভিডিওতে প্রস্তাবিত হোমিও ঔষধ কিভাবে, কোন শক্তি, কতবার করে খাবেন তা জানার জন্য এই চ্যানেলে দেওয়া এই ভিডিওটি অবশ্যই দেখবেন। আশা করছি যে আপনারা ভিডিওটির বিষয়বস্তু বুঝতে পেরেছেন, আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয়ই নিতে হবে। হোমিও ঔষধের ব্যবহার এবং হোমিও চিকিৎসা পদ্ধতিকে ভালোভাবে চিনতে আর জানতে হলে হোমিও জগতের সর্বশ্রেষ্ঠ এবং খুবই লোকপ্রিয় 4টি বইয়ের অধ্যয়ন করাটা খুবই প্রয়োজন। আমি মনে করি যে এই বইসমূহ আপনাদেরকে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধানের ক্ষেত্রে সারা জীবন আপনাদের পথ প্রদর্শক হয়ে থাকবে। বই 4টি হলো ম্যাটেরিয়া মেডিকা, অর্গানন অফ হোমিও মেডিসিনস, হোমিও রেপার্টারি এবং অ্যালেন্স কি নোটস, যা আপনার পছন্দের ভাষা অনুযায়ী বইসমূহের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী লিঙ্কে ক্লিক করে বইগুলোকে কিনতে পারেন। আরেকটি কথা আমি বলতে চাইছি যে যদি আপনারা ভিডিওটির থেকে উপকৃত হচ্ছেন বা নতুন কিছু জানতে পারছেন এবং নতুন ভিডিওসমূহ চ্যানেলে আপলোড করার সাথে সাথে ভিডিওগুলিকে দেখতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।